বিয়ের পরের দিন আমার স্ত্রীর পেট অস্বাভাবিকভাবে ফুলে গেলে চিকিৎসার জন্য একজন কবিরাজ ডাকা হলো। কবিরাজ আমাকে একটু আড়ালে ডেকে বলল, তুমি একটা জিনের সাথে বাসর করছো। তোমার সাথে বাসর ঘরে যে ছিল সে কোনো মানুষ নয়, সে একটা আত্মা। এলাকার কবিরাজের মুখে এমন কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। জবাবে আমি বললাম, কি বলছেন এসব আপনি? আপনার কি মাথা খারাপ হয়েছে? কবিরাজ বলল, আমি যা বলছি তা একদম সত্যি। মূল ঘটনায় আসা যাক। আমি জুনায়েদ। কালকেই আমি বিয়ে করেছি। আমি যে মেয়েটাকে বিয়ে করেছি তার নাম নীলা। সমস্যাটা হলো, বিয়ের পরের দিন আমার স্ত্রীর পেট অস্বাভাবিকভাবে ফুলে যায়। দেখে মনে হচ্ছে সে মা হতে চলেছে, কিন্তু এটা কি করে সম্ভব? বিয়ের একদিন পর একটা মেয়ে মা হয় কি করে? মা বলল, এলাকার কবিরাজকে ডেকে ঝাড়ফুঁক দিলে পেট ফোলা কমে যাবে। তাই আমি এলাকার একজন কবিরাজকে ডেকে আনলাম। কবিরাজ এসে আমার স্ত্রীর পায়ের দিকে তাকিয়ে আমাকে একটু আড়ালে ডাকে, আর তারপর কি বলল সেটা তো আপনারা নিজেরাই শুনলেন। আমি কবিরাজকে বললাম, আপনি যা বলছেন তার প্রমাণ দিতে পারবেন তো? কবিরাজ আমাকে বলল, প্রমাণ আমাকে দিতে হবে না, প্রমাণ তুমি নিজেই পেয়ে যাবে। আমি বললাম, কি করে? সে বলল, তুমি তোমার স্ত্রীর কাছে তার পা দেখতে চাইবে। যদি সে সাধারণ কোনো মানুষ হয় তাহলে সহজেই সে তার পা তোমাকে দেখাবে, আর যদি না দেখায় তাহলে বুঝবে সে কোনো সাধারণ মানুষ নয়, সে হলো একটা ভয়ানক আত্মা। কারণ আত্মাদের পা উল্টো থাকে। আমি কবিরাজকে জিজ্ঞেস করলাম, তার পেট ফুলে যাওয়ার কারণ কি? উত্তরে সে বলল, সে সত্যি মা হতে চলেছে। আমি অবাক হয়ে বললাম, কিন্তু এটা কি করে সম্ভব? বিয়ের একদিনের মধ্যে মা কিভাবে হওয়া যায়? সে বলল, এটার ব্যাখ্যা আমার জানা নেই। আমি কবিরাজকে আরো জিজ্ঞেস করলাম, আচ্ছা আমি কি বিয়ে করেছি একটা আত্মাকে? কবিরাজ বলল, না, তুমি বিয়ে করেছো একটা মানুষকেই, কিন্তু ওই আত্মাটা তোমার বিবাহিত স্ত্রীকে সরিয়ে তার জায়গাটা দখল করে আছে। কবিরাজ আমাকে জিজ্ঞেস করলো, বিয়ের দিন রাস্তায় কোথাও বিয়ের গাড়ি থামিয়েছিলাম কিনা। আমি তাকে বললাম, জঙ্গলের ভিতরে বড় গাছটার নিচে এসে গাড়িটা নষ্ট হয়ে যায়, তাই গাড়িটা সেখানে থামানো হয়েছিল, আর আমিও ড্রাইভারকে গাড়ি ঠিক করতে সাহায্য করেছিলাম। কবিরাজ আমাকে জানালো, সেখানেই এই আত্মাটা তোমার স্ত্রীকে সরিয়ে তার জায়গাটা দখল করেছে। নিশ্চয় ওর কোনো সুপ্ত কামনা বা বাসনা আছে। কবিরাজের কথাগুলো আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলাম না, তাই ভাবলাম নিজেই পরীক্ষা করব আজ। আমি নীলার জন্য যে নূপুর জোড়া কিনেছিলাম সেগুলো হাতে নিয়ে রাতে রুমে প্রবেশ করলাম। নীলা আমাকে দেখে একটু অবাক হলো। আমি বললাম, আপনার দুটো পা বের করেন তো। আমার কথা শুনে নীলা যেন আকাশ থেকে পড়লো আর বলল, পা কেন? আমি বললাম, আপনার জন্য নূপুর এনেছি, আপনাকে নিজে হাতে পরিয়ে দেব। নীলা আমতা আমতা করে বলল, না না, এখন পড়াতে হবে না, আপনি টেবিলের উপর রেখে দিন, আমি সকালে পরে নেব। নীলার কথা শুনে এবার আমার সন্দেহ আরো গভীর হলো। আমি মনে মনে বললাম, এখন পা না দেখালেও রাতে যখন তুমি ঘুমিয়ে পড়বে তখন আমি লুকিয়ে হলেও তোমার পা দেখবই। আমাকে দেখতেই হবে ওই কবিরাজ যা বলল তা সত্যি কিনা। আমি আর নীলা ঘরের লাইট অফ করে শুয়ে পড়লাম। ঠিক মধ্যরাতে আমি খেয়াল করলাম নীলা ঘুমিয়ে পড়েছে, তাই আমি সিদ্ধান্ত নিলাম এবার নীলার পাটা দেখব কবিরাজ যা বলেছে তা সত্যি কিনা। কিন্তু সম্পূর্ণ ঘর অন্ধকার ছিল, যদি লাইট জ্বালাই তাহলে নীলার ঘুম ভেঙে যাবে। বাইরে স্পষ্ট চাঁদের আলো ছিল। আমি জানালাটা হালকা খুলে দিলাম। জানালা খোলার সাথে সাথেই এক টুকরো আলো এসে নীলার শরীরে পড়লো, আর নীলার সম্পূর্ণ শরীর স্পষ্ট দেখা যাচ্ছে। এবার আমি নীলার পায়ের দিকে তাকাতেই আমার চোখ কপালে উঠে গেল। সত্যি নীলার একটা পা উল্টো ছিল। এমন অবস্থা দেখে আমার গলা শুকিয়ে যেতে লাগলো। পা দেখার পরপরই আমার চোখ পড়লো নীলার পেটের দিকে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি নীলার পেটের ভিতরে একটা বাচ্চা, কিন্তু এ বাচ্চা কোনো সাধারণ বাচ্চা নয়। এই বাচ্চার শরীর পুরো লোমে আবৃত, অনেকটা শিম্পাঞ্জির মতো দেখতে। তো বন্ধুরা, আজকের এই গল্পটা যদি আপনাদের একটু ভালো লাগে তো অবশ্যই গল্পটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন, যাতে করে আমার লেটেস্ট ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইল স্ক্রিনে দেখতে পান। আর গল্পটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানান পরের পর্ব শোনার জন্য। ধন্যবাদ সবাইকে।